আজ থেকে 40 বছর আগে সময়ের প্রয়োজনে এই বিশেষ নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠিত হলেও 1991 সালের 27শে সেপ্টেম্বর নাম পরিবর্তন করে এসএসএফ নামে এই বিশেষ বাহিনী যাত্রা শুরু করেছিল। দায়িত্বের পরিধিও বেড়েছিল। মরহুমা বেগম খালেদা জিয়া বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং সর্বশেষ জীবনের শেষ দিনগুলোতে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এসএসএফ অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহত্তম নামাজে জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি এসএসএফকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে তার জন্য আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উপস্থিত সুধীবৃন্দ, সরকার প্রধান হিসাবে বর্তমানে প্রতিদিন প্রতি সময় আমি এসএসএফ এর কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করছি। তবে এসএসএফ এর কার্যক্রমের সঙ্গে আমার পরিচয় নতুন নয়। মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন তখন থেকেই, অর্থাৎ আমার তরুণ বেলা থেকেই আমি এসএসএফ এর কার্যক্রমের সঙ্গে পরিচিত। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি বিশেষায়িত বাহিনী হিসাবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আপনারা জানেন, জনগণের দুর্ভোগ লাঘব করে সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে আমি আমার গাড়িবহরের আকার সীমিত করেছি, যা ডিজি এসএসএফ ওনার বক্তব্যেও উল্লেখ করেছেন বিষয়টি। ফলে বিদ্যমান পরিস্থিতিতে সদস্য সংখ্যা বাড়ানোর পরিবর্তে এসএসএফকে হয়তো দক্ষতা এবং নিরাপত্তা কৌশলের উপরে বেশি জোর দিতে হচ্ছে। উপস্থিত সুধীবৃন্দ, এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি আমার একটি বিশেষ দৃষ্টিভঙ্গির কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। 2002 সালের পরে এসএসএফ এর রেড বুক সময়ের চাহিদায় অনুযায়ী পুনরায় সংস্কার করে বর্তমানে আরও আধুনিক এবং সময় উপযোগী করা হয়েছে। এই রেড বুক এসএসএফ এর কার্যপদ্ধতি এবং পদ্ধতির নীতিমালা প্রদানের পাশাপাশি আইনি সুরক্ষাও নিশ্চিত করেছে। আপনাদের জন্য রেড বুকে উল্লেখিত নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ অবশ্যই জরুরি। তবে রেড বুকের নির্দেশনার পাশাপাশি সময় এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নেরও সুযোগ রয়েছে। এসএসএফ এর মতো বিশেষায়িত বাহিনীর জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। উপস্থিত সুধীবৃন্দ, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দেশে বিদেশে রাষ্ট্র ঘোষিত বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। সুতরাং নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে দেশের অন্য সকল নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে এসএসএফকে নিরাপত্তা কৌশল নিশ্চিত করতে হয়। আমি মনে করি সমন্বয় যত বেশি দক্ষতার সঙ্গে করা যায়, নিরাপত্তা ব্যবস্থাও তত বেশি সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হয়। দেশের সেনা, নৌ বিমান, পুলিশ এবং আনসার বাহিনীর মধ্য থেকে দক্ষ কর্মকর্তাদের বাছাই করে এসএসএফ গঠন করা হয়। এরপর আপনাদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য
আপনাদেরকে দেশে দেশে এবং বিদেশে উন্নত মানের প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।